এই পরিবহন সেক্টরের থেকে তারা টাকা কালেক্ট করে এনশিওর করে তাদের ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন বাস স্ট্যান্ডগুলিকে শুধুমাত্র মেরামত করে দেয়, রক্ষণাবেক্ষণ করে দেয়, কিন্তু ব্যবস্থাপনার সাথে সিটি কর্পোরেশনের জড়িত না। সিটি কর্পোরেশন তার বিনিময়ে কিন্তু আপনার পরিবহন খাত থেকে একটা টাকা কালেক্ট করে, মানে তারা পায়, রাজস্ব বলতে পারেন পায়। আমরা বলেছি যে তোমাদের এই যে বাস স্টেশনগুলি ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমরা যেটা ব্যয় করো, কিন্তু কোন কোন বাস আছে সে ওই স্টেশনে থামেই না, কিন্তু তাকে দিতে হয়, তোমরা এটা নিতে পারবে না। যারা বাস ওই স্টেশনের সেবাটা নিচ্ছে সে হয়তো পে করবে, কিন্তু যে সেবাটা নিচ্ছে না, মানে একটা বাইপাস রোড দিয়ে একটা বাস যাচ্ছে, কিন্তু ওই শহরের ওই স্টপেজ থেকে লোক এসে ওই বাইপাসের ওই আপনার সড়ক পরিবহন থেকে তারা কালেক্ট করতে চাইছে, আমরা এটা নিষেধ করেছি, এটা চলবে না। আর বৈধ হলেও যেটা তারা নির্ধারণ করেছে সেটাও তারা ঘাটে ঘাটে 20টা স্টপেজে আর কালেক্ট করতে পারবে না। তাদেরকে হয়তো সাপ্তাহিক বা মাসিক হারে পেমেন্ট করতে হবে, রিসিটের ভিত্তিতে করতে হবে। কোন জায়গায় আপনার চাঁদাবাজি যেটা আমরা প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে, যে ঘাটে ঘাটে আমি টাকা দিচ্ছি, থামাচ্ছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এভাবে বিচ্ছিন্নভাবে যত্রতত্রভাবে পরিবহন খাত থেকে কালেক্ট করা যাবে না। তারা আমাদের সাথে একমত হয়েছে এবং তারা সময় চেয়েছে যেটাকে তারা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চায় এবং হয়তো মাসিক অথবা বাৎসরিক ভাবে কালেক্ট করতে চায়। বাংলায় তো দুইটাই চাঁদা, কিন্তু ইংরেজিতে একটা হচ্ছে এক্সটর্শন, একটা হচ্ছে ডোনেশন, বা আপনি যেভাবে দেন। তো এক্সটর্শন এবং ডোনেশনের মধ্যে, মানে আমি ইচ্ছা করে কোনো একটা মসজিদে দিলাম, স্কুলে দিলাম, সেই চাঁদা, আর আপনাকে যেটা জোর করে নেওয়া হচ্ছে সেই চাঁদা, বা কোনো একটা অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন আমার দরকার আছে বা আমাকে জিজ্ঞেস করে যেটা নিতেছে না সেটা যে চাঁদা, সেই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকার কথা না। আপনি নতুন করে ব্যাপারটাকে সংজ্ঞায়ন করে, মানে যেই সময় আপনি দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরপরই এটা কতটা জরুরি ছিল, বা আপনি কি বোঝাতে চেয়েছেন আসলে? আর আগের প্রশ্ন তো থাকলোই, ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে কিনা, আপনার কলিগরা কিছু বলছে কিনা, তারেক সাহেব আপনাকে কিছু বললেন কিনা? না, তারেক রহমান সাহেব ওই রিপোর্টটা দেখেছেন, উনি সম্ভবত আমার বক্তব্যটা পুরোটা শুনেছেন। তিনি বলেছেন যে আপনি যা বলেছেন, এবং আপনি পুরোটাই শুনে আমাকে বলবেন যে ওখানে ব্যর্থতা কোথায় ঘটেছে। আমার বক্তব্যটা ছিল চাঁদা এবং চাঁদাবাজি দুটো জিনিস ভিন্ন। আমরা পরিবহন ক্ষেত্রে সবকিছুকেই চাঁদাবাজি মনে করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মালিকদের যে রেজিস্ট্রেশন করা সমিতি আছে এবং শ্রমিকদের কল্যাণের জন্য কিছু রেজিস্ট্রেশন করা সমিতি আছে, তারা একটা নির্ধারিত হারে চাঁদা কালেক্ট করে তাদের প্রয়োজনে তারা ব্যয় করে, এবং সেই কতটা স্বচ্ছতার সাথে ব্যয় করে আমি সেই বক্তব্যে বলেছিলাম সেখানে প্রশ্ন আছে। কিন্তু তারা এটা সমঝোতা, মানে আমি বুঝিয়েছি তারা এটা নির্ধারিত করে সম্মতিতে নির্ধারণ করেছেন এবং সেটা তারা পে করেন। এটা হলো চাঁদা। সেই চাঁদাটা ধরেন আমাদের, আপনি যদি প্রেস ক্লাবের সদস্য হন, আপনি নিশ্চয়ই বার্ষিক চাঁদা দেন। আমি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত, আমি ধরেন বছরে রিহাবের চাঁদা দিই। আমি পার্টি তো নির্বাহী কমিটির সদস্য হলে একটা ছোট্ট অ্যামাউন্ট বছরে চাঁদা দিতে হয়, সেটা দিচ্ছি। আমি 3টি মসজিদ কমিটির সাথে জড়িত, আমি কিন্তু চাঁদা দিচ্ছি। আপনি যেটা বলছেন ডোনেশন এক জিনিস, আবার এই যে নির্ধারিত চাঁদা দেওয়া, এটাও কিন্তু আরেকটা প্র্যাকটিস, এবং এটা আছে আমাদের জায়গায়। চাঁদাবাজি আমি ওটাকে বলতে চাচ্ছি যে যেটা আপনি দিতে চান না, দেওয়া উচিত না, কিন্তু কেউ আপনাকে চাপ প্রয়োগ করে নিচ্ছে, বাধ্য করছে, এবং দিতেই আপনি হচ্ছে আপনাকে, সেটা হলো চাঁদাবাজি। এই চাঁদা আর চাঁদাবাজির আমি পার্থক্য বোঝাতে চেয়েছি। আমি দুটোকে এক করতে চাইনি, এবং আমি বলিনি যে চাঁদাবাজি নাই। আমি বলেছি চাঁদাবাজি আছে, এবং আমার ওই মন্ত্রণালয়ের কোনো সুযোগ নেই। আমরা এটা যেভাবে হোক দমন করব, নিয়ন্ত্রণ করব। যত্রতত্র চাঁদাবাজি পরিবহন খাতে চলবে না, এটা আমার সরকারের অঙ্গীকার, আমারও অঙ্গীকার। তো সেটাকে বলা হয়েছে যে আমি চাঁদাবাজি আর সমঝোতাটাকে বলেছি যেটা চাঁদাবাজি না, সমঝোতা না। আমি চাঁদাকে বলেছি যে নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। রবিল ভাই, আপনি যোগাযোগের একজন ছাত্র, শুধু যোগাযোগের ছাত্র না, আপনি একজন খুব ভালো কমিউনিকেটরও বটে। তো আপনি সিমেন্টিক্সের ব্যাপারগুলি জানেন, যে সিমেন্টিক্যাল মানেগুলি কিরকম ভাবে হয়। আপনি চাঁদা ও চাঁদাবাজির পার্থক্যটা আপনি আমাদের সবাইকে বুঝাইতে চাইলেন কেন? মানে আপনার মধ্যে কি এই ডাউট ছিল যে আমরা চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য বুঝি না? না না, বুঝে যে অনেকে না, সেটা আমাকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তাতে স্পষ্ট অনেক না, কিন্তু আপনি যখন এটা বলবেন তখন তো অনেকের এটা মনে হবে যে কোনো কারণে মাননীয় মন্ত্রী কি চাঁদাকে বা চাঁদাবাজিকে হালাল করতে চাইতেছেন কিনা, বা সফেন করতে চাচ্ছেন কিনা, এটা তো মনেই হবে না। এরকম মনে হতে পারে, কিন্তু ঘটনা তো তার জন্য আপনি সঠিক জিনিস যেটা মন্ত্রণালয় থেকে দেখছেন সেটা যে বলবেন না, এভাবে তো আত্মসমর্পণ করাটাও ঠিক হবে না। আমি আপনাকে আরো একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে চাঁদাবাজি এই সেক্টরে নাই, আমি কিন্তু ওই বক্তব্যে তা বলিনি। আমি বলেছি যেখানে সমঝোতার ভিত্তিতে মালিকরা তাদের উপার্জিত অর্থ তারা কালেকশন করে তারা ব্যয় করছে, সেটি নিয়ন্ত্রণ করা কতটা আমার জায়গা থেকে সুযোগ আছে, কারণ তারা একটা বৈধ সংগঠন, তারা রেজিস্ট্রেশন করেছে, বিধি মেনে তারা পরিচালিত হয়। সেটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয় দেখতে পারে যে তারা ওই শর্ত পূরণ করছে কিনা ওই সমিতি, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে চাঁদাবাজিটা একটা ফৌজদারি অপরাধ, তাদেরও সক্রিয় থাকার প্রয়োজন আছে। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো এইরকম, যে মালিকদের এই যে নির্ধারিত করা চাঁদা তারা কালেক্ট করে, সেটাকে আমি চাঁদাবাজি বলছি না। তবে পরিবহন ক্ষেত্রে কিছু দুর্বৃত্তায়ন আছে, কিছু সুবিধাভোগী আছে, শ্রমিক সংগঠন মালিকদের মধ্যে কর্তৃত্ববাদী কিছু আছে, তারা চাঁদাবাজি যেটা করতে চায় সেটা আমি প্রতিরোধ করব, সেটা আমার এখানে সুযোগ নেই, সেই অংশ আমার বক্তৃতার মধ্যে আছে। কিন্তু আমার বক্তৃতাটা খণ্ড আকারে প্রকাশ করা হওয়ার ফলে একটা বিতর্ক হয়তো তৈরি হয়েছে। এখন
এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন, আমার হয়তো দুর্ভাগ্য, অথবা আমি শব্দ ব্যবহার করতে যদি না পেরে থাকি সেটা আমার অজ্ঞতা হতে না, পারে। আমার কাছে মনে হচ্ছে কাউকে প্রোটেক্ট করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। আরেকটা কথা বলি, জি, আপনি পরিবহন সেক্টরকে আমি কাউকে কখনোই আগেও চিনতাম না, এখনো চিনি না। সমন্বয় করবার জন্য এই যোগাযোগ মন্ত্রণালয়ে কাজ করতে এসে 2-4 জনকে, তাদের সমিতি থেকে 2-4 জনকে চিনেছি, দেখেছি। তাদের প্রতি আমার কোনো বিশেষ দুর্বলতাও নেই। তো আমি যেটা বুঝাতে চেয়েছি যে কিছু জায়গা আছে যেটা শ্রমিকদের কল্যাণে কালেক্ট করা হয়, এটা সত্য। সেখানে শ্রমিকরা কিছু সুবিধা পায়, এটাও সত্য। মালিক যারা আছেন তারাও বেশ কিছু কল্যাণকর কাজ তাদের প্রয়োজনে করেন, এটাও সত্য। সেটাকে চাঁদাবাজি হিসেবে ঢালাওভাবে দেখলে অনেক জায়গায় এটা ভুল মেসেজ যায়। চাঁদাবাজি যেটা আছে সেটা নিয়ন্ত্রণ করবার জন্য, দমন করার জন্য আমাদের কাজ করা দরকার, সজাগ থাকা দরকার। এটা নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করতে হবে, সেটা না হলে পরিবহন সেক্টরটা যথাযথভাবে ফাংশন করে না। অতএব এখানে আমাদের কিন্তু জিরো টলারেন্স আছে, কিন্তু আমি এটা বৈধতা দিতে চেয়েছি, সেভাবে দেখলে এটা আমার প্রতি মানে এই হবে, আমার ইনজাস্টিস হবে। রবিউল ভাই, আমি এখন যেটা বলি সেটা দুই ভাগে বিভক্ত। আমার এখানকার অভিজ্ঞতা দেখছি, আমার বেশ কিছু বন্ধু এখানে গাড়ি চালান, মানে যারা ভাড়ার গাড়ি, যেটাকে আমরা উবার বলি, ট্যাক্সি বলি, সেগুলি চালান। তাদের নিজস্ব কিছু সমিতি আছে এবং এই সমিতি তাদের জনকল্যাণে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ ব্যয় করে থাকে। তাদের হঠাৎ মৃত্যু হলে, ইন্স্যুরেন্সে অনেক টাকা দরকার হলে, তাদের বাচ্চাদের ফ্যামিলির কোনো প্রয়োজন হলে, এবং সেটা খুবই, এই টাকাটা আমি দেখছি হচ্ছে যে দেয়ার ব্যাপারে সবাই খুব সিরিয়াস। মানে আমার যে বন্ধুরা গাড়ি চালান, অ্যাসোসিয়েশনকে চাঁদা দিয়ে আসবেন সেই ব্যাপারে তারা খুব সিরিয়াস। মানে তারা ইচ্ছা করে কেউ যে মানে কোষাধ্যক্ষ টাকা নিতে দেরি করলে বা সময় না হলে গিয়ে দিয়ে আসার মতো সিরিয়াস তারা। কিন্তু কথা হইলো, আপনি যাদের কথা বলতেছেন সেই সব পরিবহনের অ্যাসোসিয়েশনগুলি, এই সব বিভিন্ন সমিতিগুলি চাঁদা বাস ট্রাক থামায়ে নানা রকম জায়গায় কেন নিতে হবে? মানে বাংলাদেশের মতো জায়গায় 20-30 জায়গায় কেন বাস ট্রাক থামাতে হবে? এটা কি শুধু আমার কথা না রবিউল ভাই, আমাদের একজন দর্শক, আপনি যখন আসবেন জেনেছেন তখন ইউটিউবে এই মন্তব্য করেছেন, উনার নাম মোহাম্মদ আজাদ হোসেন, উনি মন্তব্য করেছেন বিভিন্ন সমিতির চাঁদা বাস ট্রাক থামিয়ে নিতে হবে কেন? বিভিন্ন অ্যাসোসিয়েশন বার্ষিক চাঁদা নেয়, যা সবাই অ্যাসোসিয়েশন অফিসে গিয়ে দিয়ে আসে। পরিবহন খাতের চাঁদা কোন কাজে ব্যবহার করা হয় তার হিসাব আছে কিনা আমি প্রশ্নের সাথে যোগ করতে চাই, আপনি সেই হিসাব নিবেন কিনা? রাস্তায় গাড়ি থামিয়ে একটা কাগজ ধরিয়ে দিয়ে টাকা নেওয়ার কি অর্থ? এবং আপনার বক্তব্যে সেই অর্থ আদায় করাটা একটু উৎসাহ পাবে কিনা, যে আরে মন্ত্রী সাহেবই তো আমাদের পক্ষে আছে, আর কি লাগে? প্রথমত হচ্ছে আমি আপনার সাথে একমত। আপনারা যেটাকে বলছেন যে 20-25 জায়গায় গাড়ি থামিয়ে টাকা যে নেওয়া হয়, এটা চলতে পারে না। আপনি যেটা খুশি হবেন যে ইতিমধ্যে পরিবহন সেক্টরে যারা মালিক সমিতি আছে এবং যারা শ্রমিক সমিতি আছে তাদেরকে ডেকে আমরা একেবারে আলটিমেটাম দিয়ে দিয়েছি যে আপনাদের বৈধ যেটা আপনারা বলেন তাদের ভাষায়, এবং নির্ধারিত যে বাসের টাকা চাঁদা হিসেবে আপনারা নেন, কালেক্ট করেন আপনাদের প্রয়োজনে, সেটা ইয়ারলি অথবা মান্থলি একটা প্রক্রিয়া অনুসরণ করে পেমেন্ট করবে। সেটা অবশ্যই বাস স্ট্যান্ড, রাস্তাঘাট যে কোনো জায়গায় হবে, এটা আমরা বলে দিয়েছি অলরেডি, এবং এ ব্যাপারে আমরা নিয়ন্ত্রণ করতে চাইছি। আরেকটা জায়গা আছে যে বিভিন্ন বাস স্টপেজের কিছু সার্ভিস, কিন্তু কিছু সেবা এই পরিবহন সেক্টরের থেকে তারা টাকা কালেক্ট করে এনশিওর করে, তাদের ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন বাস স্ট্যান্ডগুলিকে শুধুমাত্র মেরামত করে দেয়, রক্ষণাবেক্ষণ করে দেয়, কিন্তু ব্যবস্থাপনার সাথে সিটি কর্পোরেশনের জড়িত না। সিটি কর্পোরেশন তার বিনিময়ে কিন্তু আপনার পরিবহন খাত থেকে একটা টাকা কালেক্ট করে, মানে তারা পায়, রাজস্ব বলতে পারেন পায়। আমরা বলেছি যে তোমাদের এই যে বাস স্টেশনগুলি ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমরা যেটা ব্যয় করো, কিন্তু কোন কোন বাস আছে সে ওই স্টেশনে থামেই না, কিন্তু তাকে দিতে হয়, তোমরা এটা নিতে পারবে না। যারা বাস ওই স্টেশনের সেবাটা নিচ্ছে সে হয়তো পে করবে, কিন্তু যে সেবাটা নিচ্ছে না, মানে একটা বাইপাস রোড দিয়ে একটা বাস যাচ্ছে, কিন্তু ওই শহরের ওই স্টপেজ থেকে লোক এসে ওই বাইপাসের ওই আপনার সড়ক পরিবহন থেকে তারা কালেক্ট করতে চাইছে, আমরা এটা নিষেধ করেছি, এটা চলবে না। আর বৈধ হলেও যেটা তারা নির্ধারণ করেছে সেটাও তারা ঘাটে ঘাটে 20টা স্টপেজে আর কালেক্ট করতে পারবে না। তাদেরকে হয়তো সাপ্তাহিক বা মাসিক হারে পেমেন্ট করতে হবে, রিসিটের ভিত্তিতে করতে হবে। কোনো জায়গায় আপনার চাঁদাবাজি যেটা আমরা প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে, যে ঘাটে ঘাটে আমি টাকা দিচ্ছি, থামাচ্ছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এভাবে বিচ্ছিন্নভাবে যত্রতত্রভাবে পরিবহন খাত থেকে কালেক্ট করা যাবে না। তারা আমাদের সাথে একমত হয়েছে এবং তারা সময় চেয়েছে, যেটাকে তারা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চায় এবং হয়তো মাসিক অথবা বাৎসরিক ভাবে কালেক্ট করতে চায়। একটা অসুবিধা এখানে আছে, অনেক পরিবহন চলে না, সে টিপ দিতে পারে না, তাকেও মাসিক হয়তো চাঁদা দিতে হবে। সেখানে তারা বলতে চায় চলা পরিবহন, মানে যে অত্যন্ত যাত্রী বহন করছে, সে টিপস প্রতি দিলে তার জন্য ন্যায্য হয়, না হলে মাসিক বা বছরে গেলে তার জন্য জুলুম হয়ে যায়, এরকম একটা কথা তারা বলার চেষ্টা করেছে। আমরা বলেছি যিনি মাসে বা বছরে টাকা দিতে পারবেন না নির্ধারিত হারে, যেটা আপনারা ঠিক করেছেন, তিনি মালিক হওয়ার যোগ্যতা রাখেন কিনা অথবা এই ব্যবসা করার যোগ্যতা রাখেন কিনা, এটা আপনারা বিবেচনা করেন। আর সেটি যদি তিনি দিতে না পারেন তার জন্য কম নির্ধারণ করেন, বাৎসরিক ফি বা চাঁদা যাই বলেন না কেন। কিন্তু কোনো অজুহাতে টিপ প্রতি, রাস্তা প্রতি, একটা জেলা ক্রস করলে আরেক জেলার সমিতির নামে টাকা, যে জেলার উপর দিয়ে যাবো সেই জেলার নামে টাকা, এটা চলবে। কিন্তু রবিউল ভাই, মানে এই যে বাস যেই
স্ট্যান্ডে দাঁড়ায় সেবা নিচ্ছে, আপনি যেটাকে বলতেছেন যে এটা লেজিটিমেট, এইটার ওই সেবাটা নেয়ার দায়িত্ব সরকারের পক্ষে নেওয়া কি খুব কঠিন? কারণ আমি হাইওয়েতে, কারণ আমি যেহেতু বাংলাদেশের সবগুলি জেলাতে গেছি, আমার কাছে মনে হয় এইটা তো বাংলাদেশের মন্ত্রণালয় চাইলে, এমনকি সার্ভিস পেমেন্টের ভিত্তিতে সরকারও যদি এটা করে, এটার মধ্যে নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে এইটা বজায় রাখা এটা সম্ভব নাকি? আপনার কাছে কি মনে হয়? এটা কি না, সম্ভব, বাজেটের অভাব? কিন্তু সেই প্রক্রিয়ায় যেতে, না না, সেই প্রক্রিয়ায় যেতে হলে একটু সময় লাগবে। আমাদের বাস স্ট্যান্ডগুলির যে ব্যবস্থাপনা যেভাবে গড়ে উঠেছে, সেখানে আমি যেটা বলেছি যে ওনারা ওই সেবাটা ওনাদের ওখান থেকে করেন। আরেকটা কথা বলি, পরিবহনে অনেকে প্রতিদিন কাজ করতে পারে না, তাকেও কিন্তু নিয়মিত শ্রমিক হলে তাকে একটা পেয়ে কিন্তু তারা ওই আপনার কালেক্ট করা অর্থ থেকে দেয়। অনেক মালিক আছে যার ধরেন 70টা গাড়ি, কিন্তু 10টা গাড়ি এই মুহূর্তে অচল, তার 70টা ড্রাইভার আছে, 60টা গাড়ি চলছে, ওই 10টা ড্রাইভার যে বসে আছে তারাও তারা ন্যূনতম একটা পেমেন্ট তারা এখান থেকে করে, এই কালেক্টেড অর্থ থেকে করে। আপনি অবাক হবেন, আমাদের বাস শ্রমিক প্রায় 70 লাখের কাছাকাছি পরিবহন সেক্টরের সাথে জড়িত। আমি নিজে দেখেছি তাদের যে যাপিত জীবন, তারা ওই বাসের মধ্যে ঘুমায়, তারা 3 দিন 4 দিন গোসল করে না, এক ড্রেসে, পায়ে স্যান্ডেল নাই, গায়ে ময়লার একটা স্তর পড়ে গিয়েছে, ল্যাট্রিন নাই, যেতে পারে না নিয়মিত, মশায় কামড়াচ্ছে, বাসের মধ্যে শুয়ে আছে, নিয়মিত খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, এরকম ভাবে তাদের যাপিত জীবন। তারাও বেশ, মানে তারাও তো জনগণ, তারাও তো মানুষ। আমরা এখানে একটা শৃঙ্খলা আনতে চাই, সেবার মানটা বাড়াতে চাই। পরিবহন শ্রমিকদের এক্ষেত্রে একটা স্যাক্রিফাইস বা রাইট আছে, আবার বাস মালিক যারা আছেন তাদেরও কিন্তু এখানে মনোযোগী হওয়ার দরকার আছে। সরকারেরও কিছু দায়িত্ব আছে এই ক্ষেত্রে, আরো কিছু সাবজেক্টে আরো কিছু বাজেট দিয়ে আমরা এটাকে একটু ঢেলে সাজানোর প্রয়োজন উপলব্ধি করে আমরা কিন্তু কাজ করছি। রবিউল ভাই, আমি শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ক্ষেত্রে যে পরিবহন যারা শ্রমিক আছেন তাদের অবস্থা আপনি একদম পারফেক্ট তুলে ধরেছেন। আমি হয়তো তাদেরকে আরো খারাপ অবস্থা দেখেছি, বিশেষ করে বাথরুম এবং গোসল এবং খাওয়া দাওয়া এবং একটা ঘুমানোর জায়গা সারা পৃথিবীতে যেরকম খুব রাস্তার ধারে যেরকম মানে সেটার মধ্যে আমি যাইতে চাই না, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের, আপনি তো আবাসন ক্ষেত্রের লোক, আপনি দেখবেন যারা শ্রমিক পরিবহন ক্ষেত্রের লোক, যারা নেতা, তারা সবাই বড় লোক, তাদের টাকা তো আর আকাশ থেকে পড়ে নাই। তাদের টাকা এই যে চাঁদাবাজি, আপনি যেটাকে মানে ব্যাখ্যা করতে চেষ্টা করলেন আপনার ইন্টেনশন, সেই চাঁদাবাজি থেকেই তারা বড় লোক। তাদের কারো নাম শাহজাহান খান, উনি আওয়ামী লীগ করেন, কারো নাম শিমুল বিশ্বাস, উনি বিএনপি করেন, কারো নাম অন্য খান, তারা কিন্তু বামপন্থী দল করেন, তারা কিন্তু কেউ গরিব না। আমি সেই জায়গাটা থেকে আমি আপনাকে বলি যে বাংলাদেশের মানুষের মনে যে কষ্ট লাগছে, এর একটা বড় কারণ হচ্ছে এইটা, এই চাঁদার টাকাটা যে তারা দিচ্ছে, তারা কেউ খুশিয়ে দিচ্ছে, এটার মধ্যে থেকে তাদের কোনো বেনিফিট হচ্ছে না। এবং আপনি যখন বলতেছেন যে আপনি যখন সিমেন্টিক্সের দিকে যাচ্ছেন, আমি জানি আপনি যোগাযোগের ছাত্র, আপনি বুঝাইছেন চাঁদা কোনটা, চাঁদাবাজি কোনটা, কোনটা ইচ্ছা করে দেওয়া হচ্ছে, কোনটা অনিচ্ছা করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মানুষগুলির অবস্থা খারাপের থেকেও বেশি খারাপ হইতেছে। আমরা যোগাযোগ মন্ত্রীর কাছ থেকে আশা করব যে এটা জরুরি ভিত্তিতে দেখা এইটার থেকে বাইরে হয়ে আসার জন্য। মানে এটা তো চলতে পারে না। 70 লাখের লোকের কথা বললেন, আমাদের আত্মীয় স্বজনরাও কিন্তু আসলে গাড়ি চালায় বাংলাদেশে।